নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এই নতুন ব্লগে আজ আপনাদের নিয়ে যাব একটা নতুন দেশে। বেশি দূর না, আমাদেরই পড়শি দেশ শ্রীলঙ্কা। আমরা প্রথমে দমদম এয়ারপোর্ট থেকে চলে গেলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে আমরা যাব কলম্বো। যখন হায়দ্রাবাদে নামলাম ভীষণ ওয়েদার খারাপ, খুব টার্বুলেন্স হলো। খুব ভয় করছিল যে আবার যখন উঠবো তখনও নিশ্চয়ই এরকমই টার্বুলেন্স হবে। কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা একটু ভালো হলো। আর খুব চিন্তা হচ্ছিল কলম্বোতেও যদি এরকমই ওয়েদার থাকে, বৃষ্টি থাকে বা শ্রীলঙ্কায় অন্য জায়গায় থাকে তাহলে কি করে ঘুরবো। কিন্তু না, আস্তে আস্তে মনের দুশ্চিন্তার মেঘও কেটে গেল আর আকাশের মেঘও কেটে গেল। পূর্বঘাট পর্বত পেরিয়ে হায়দ্রাবাদ থেকে আমরা রওনা দিলাম কলম্বোর উদ্দেশ্যে। একটা জরুরি কথা, সেটা হচ্ছে শ্রীলঙ্কা যেতে কিন্তু আমাদের একটা ইটিএ অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। ভিসা লাগে না, তাতেই 30 দিনের জন্য বেড়াতে যাওয়ার পারমিশন পাওয়া যায়। তো ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি, এটা একটা সুবিধের দিক। যাই হোক, তো আমরা এখন কোস্টাল লাইন ধরে যাচ্ছি। এবার দেখুন সেই স্বর্গীয় মুহূর্ত। এই ভারতবর্ষের যে শেষ প্রান্তটা, ত্রিকোণা যে প্রান্তটা, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ইন্ডিয়ান ওশানের উপর আছি আর এখান থেকে এত সুন্দর লাগছিল দেখতে। ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল, না হলে এই দৃশ্যটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে এবার বেড়াতে গিয়ে আমি যা যা দেখেছি তার মধ্যে এই একটা মুহূর্ত আমার কাছে সত্যিই স্মরণীয়। আরেকটা জিনিস যেতে যেতে ভাবছিলাম যে আমাদের যে রামায়ণের যে কাহিনীতে আমরা দেখি যে সীতা কিভাবে অপহৃত হয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন পুষ্পরথে চড়ে। তো এইটা ভাবতে ভাবতে এই দেশটাতে যখন পৌঁছালাম, কলম্বোয় যখন পৌঁছালাম, তখন কিন্তু ভীষণ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। বিদেশে তো এর আগেও অনেকবার বেড়াতে গিয়েছি, কিন্তু এই রকম অনুভূতি কখনো হয়নি। একটা পৌরাণিক যোগাযোগ আছে তো শ্রীলঙ্কার সঙ্গে ভারতের। আর সত্যি বলতে আমাদের দুটো দেশের মধ্যে কালচারেরও অনেক মিল আছে। ফলে বিভিন্ন দিক থেকে এই বেড়াতে যাওয়াটা, শ্রীলঙ্কায় যাওয়াটা ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল আমাদের মধ্যে। তো যাই হোক, আকাশ থেকে কিন্তু শ্রীলঙ্কাকে ওরকমভাবে গোটা দেশটাকে দেখতে পাওয়া যায়নি। তার কারণ নেহাত তো আর ছোট দেশ নয়, যেরকম ছোট ম্যাপে দেখতে লাগে আসলে কিন্তু তেমনটা নয়। যাই হোক, আমরা এখন কলম্বোয় এসে পৌঁছালাম এবং এখানে খুব সুন্দর ঝকঝকে একটা ওয়েদার, একদম ঝলমলে আলো, খুব সুন্দর লাগছিল ওখানে পৌঁছে। আর সব থেকে যেটা ভালো লাগলো, এয়ারপোর্টে ঢুকেই খুব সুন্দর একটা ওয়েলকামিং একটা পরিবেশ। নমস্কার করে ওয়েলকাম করা হচ্ছিল, যেহেতু এই ফ্লাইটটা ইন্ডিয়া থেকে আসছে বা বাইরে থেকে আসা সমস্ত ফ্লাইটকেই হয়তো এরকমভাবে ওয়েলকাম করা হয়। এটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা যেহেতু গিয়েছিলাম ক্রিসমাসের সময়, তাই ওখানে সান্টা ক্লজ রয়েছে, তারপরে আরও দোকানগুলো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, খুব ভালো লাগছিল। আর যেমনটা হয় যে কোনো দেশে গিয়ে এয়ারপোর্টে আমরা যেগুলো সাধারণভাবে দেখতে পাই দোকানগুলোর সঙ্গে, যেমন সিম কার্ড পাওয়ার ওখানে দোকান থাকে, তারপরে টাকা এক্সচেঞ্জ করবার আউটলেট থাকে ব্যাংকের, কিন্তু সেগুলো আমরা এই সময় ব্যবহার করিনি। আর আমরা কলম্বোয় যেদিন নামলাম সেই দিনই কিন্তু আমরা কলম্বো শহরটা ঘুরিনি, আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম বেন্টোটা বিচে। সেখানেই আমরা ছিলাম একটি হোটেলে। তবে এই বেন্টোটা এবং গল এই জায়গাগুলো আমি পরের দিন আপনাদের সাথে ভাগ করে নেব নতুন আরেকটা ব্লগে। আজকে যেহেতু কলম্বোয় এসে পৌঁছালাম, তাই প্রথমেই আপনাদের কলম্বো সিটি ট্যুরটাই ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই শ্রীলঙ্কা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু যাওয়া আসা এইটা আমাদের নিজেদের মতো এবং ঘোরাটা আমাদের নিজেদের মতোই প্ল্যান করেছিলাম। কেবল হোটেলগুলো আমরা মেক মাই ট্রিপের থ্রু বুক করেছিলাম। আর এই যে আমরা কলম্বো শহরটা ঘুরছি, এটার জন্য আমরা আগে থেকে রিসার্চ করেছিলাম যে ওখানকার যে উবের অটো, তাতেই ঘোরাটা সব থেকে ভালো। ওখানে যদিও অটো বলে না, টুকটুক বলে, তো উবেরের সাথে রেজিস্টার করে নিয়ে ওইভাবে বুক করে ঘোরা যায়।
তবে এইভাবেই ঘোরা ভালো। আর যদি এমনি কেউ সাধারণভাবে অনেক টুকটুক এগিয়ে এসে নিজেরাই চাইছে যে ঘোরানোর জন্য, টুরিস্ট বুঝতে পেরে, তারা কিন্তু অনেক বেশি টাকাই চাইছে। আর আমার মনে হয় যে এইভাবে আমরা খুব এনজয় করে ঘুরেছি। একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্বও খুব বেশি না। প্রথমেই যেমন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গল্ফ ফেস গার্ডেন বলে একটা জায়গা আছে সেখানে। তো আর এই শহরটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের, ঝাঁ চকচকে, বেশ পরিষ্কার। আর দেখে তো মনেই হচ্ছে না যে কিছুদিন আগেই এই দেশটা এরকমভাবে দেউলিয়া হয়েছিল, এত সমস্যা এখানে হয়েছিল। আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা হচ্ছে লোটাস টাওয়ার। ওটা একটা দেখার জায়গা, সেখানেও আমরা যাব এরপরে। আর এটাও শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। আর এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছালাম, এটা একটা ফাঁড়ির মতো। এখানে একদিকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, আর তার উল্টো দিকে খুব সুন্দর বড় বড় শপিং মল আছে, খুবই ল্যাভিশ হোটেল আছে, যেখানে ক্রিকেটাররা, ফিল্ম স্টাররা এসে থাকেন আর কি। আর এই জায়গাটা একটা খুব ভালো হ্যাং আউট প্লেস আর কি। এখানে যারাই বেড়াতে আসেন এটা একটা দেখার জায়গা। এবং সন্ধেবেলার দিকে, রাতের বেলার দিকে বা এই জায়গাটা একটু হ্যাপেনিং হয়ে যায়। যদিও আমরা দিনের বেলাতেই এলাম, এবং ওখানে ডিসেম্বর মাস হলেও ভীষণ গরম। আর এই যে যেমন সমুদ্রের ধারে থাকে সি ফুডের স্টল, সেরকমই। তবে কি জানি কেন ভীষণ একটা উৎকট গন্ধ এই খাবারগুলোর কাছে। এরকম বলা উচিত না, কিন্তু আমার আসলে খুবই অস্বস্তি হচ্ছিল। আর এই উল্টো দিকের এই যে বলছিলাম হোটেলের কথা, খুব সম্ভবত নতুন যে হোটেল বিল্ডিংটা সেটা আইটিসি, আর তার পাশেই আছে তাজ সমুদ্র। তো এখানেই ক্রিকেটাররা এসে তারা থাকেন যখন খেলা থাকে এদেশে। নিউজের মাধ্যমেই জানা যায়। কলম্বো শহরের একটা সবথেকে ফেমাস জায়গা বলা যেতে পারে এই জায়গাটা। নিচে দেখুন, এখানে একটু নিচু মতো অংশ করে, আন্ডারগ্রাউন্ড মতো অংশ করে এখানে স্টলগুলো আছে, খাবারের স্টল, সন্ধেবেলায় যেখানে মানুষের ভিড় হয়, যাতে করে সামনের সমুদ্রটা দেখতে কোনো অসুবিধে না হয়। আর যেহেতু ওখানে প্রচণ্ড হাওয়া, ছাতা নিয়ে প্রায় দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, এত প্রচণ্ড রোদ যে ছাতা ছাড়া থাকাও যাচ্ছিল না। আর এই যে এখানে খুব সুন্দর একটা সিংহের, ওদের যে পতাকায় যে ছবিটা থাকে, যে মূর্তিটা থাকে, সেইটাই এখানে স্কাল্পচারটা রয়েছে। আর এখানে একটা পতাকা উঠছে। যেহেতু সমুদ্রের হাওয়া এখানে রয়েছে প্রচণ্ড, তাই পতাকাটা উঠছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক এরকম। তার একদিকে হচ্ছে এরকম সুউচ্চ বিল্ডিং আছে, বড় বড় হোটেল আছে, মল আছে, আর উল্টো দিকটায় হচ্ছে সমুদ্র। যদিও আমরা যে সময়টায় গিয়েছিলাম খুব বেশি লোকজন এখানে তখন নেই, হয়তো সন্ধ্যাবেলায় আরেকটু ভিড় হয়। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা পাহাড় রয়েছে, এইখানটাতে উঠে গিয়ে এখানেও একটু ঘুরে আসা যায়। আমি যদিও ততক্ষণে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রচণ্ড রোদে, তো সৌরভ একটু এখানটায় গিয়ে ঘুরে এলো। এই হচ্ছে গল্ফ ফেস গার্ডেন বলে এই জায়গাটাকে। আর এরপর এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি ওই যে দূর থেকে দেখিয়েছিলাম লোটাস টাওয়ার, সেটা দেখতে। লোটাস টাওয়ারটা দূর থেকেও খুব সুন্দর লাগছিল। আর এই যে শহরের বিভিন্ন বিল্ডিং, চার্চ, খুব সুন্দর দেখতে। সিটি ট্যুরগুলোর একটা মজা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে খুব একটা সময় লাগে না। ঠিক যেমন মালয়েশিয়া বেড়াতে গিয়ে আমাদের এরকম সিটি ট্যুর যখন আমরা করছিলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গা খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছিলাম, এবং অনেক কিছু দেখার থাকে। এখানেও তাই। এখন পৌঁছে গেছি আমরা লোটাস টাওয়ারে। $20 ধরেছিল। বললাম যে আমরা তো ইন্ডিয়ান, আমরা তো লোকালের মধ্যেই পড়ি। বলছে না, ফরেনার। কোথাও তো আমাদের ফরেনার বলে ট্রিট করছে। এই যে লোটাস টাওয়ার, এটা আমরা যখন দেখতে ঢুকলাম, আপনারা তো শুনলেন যে এখানে $20 চার্জ নেওয়া হলো। আসলে কিন্তু সেটা বেশ বেশি।
এই টাওয়ারটার জন্য। কারণ এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর টাওয়ারে আমরা গিয়েছি অন্যান্য দেশে, সেখানে কিন্তু সেই তুলনায় এই টাওয়ারটায় সেরকম আহামরি কিছু না, কিন্তু এই এত উঁচু থেকে দেখতে খুব সুন্দর লাগে, তাই দামটাও বেশি। তবে কি আমি যেটা বলছিলাম, ওখানে কিন্তু মানে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ইন্ডিয়ানদেরকে খুব মানে আপন করে নেওয়া হচ্ছে, বা বলা হচ্ছে যে ফরেনার নও তোমরা, তো আমাদেরই মতো, আমাদের স্কিন কালার কাছাকাছি, আমরা একই কালচার, আমাদের খাওয়া দাওয়া একই রকম, মানে সাউথ ইন্ডিয়ার সাথে তো প্রচুর মিল। কিন্তু যখন আমরা এই লোটাস টাওয়ারের টিকিট কাটছি তখন কিন্তু আমাদের ফরেনারই বানিয়ে দিয়েছে। যাই হোক, এত উঁচু থেকে দেখতে খুব ভালো লাগে, নো ডাউট এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা। ভয়ও লাগে, আমি আগেও বলেছি আমাদের যখন মালয়েশিয়াতে পেট্রোনাস টুইন টাওয়ার বা কেল টাওয়ারের যে ভিডিওগুলো আছে সেখানে যখন দেখবেন, তখনও আমি বলেছি, এখনও বলছি যে এত উঁচুতে উঠলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়, মানে ভালোও লাগে। অ্যাট দ্য সেম টাইম আমার তো একটু ভয় ভয়ও করে এবং অদ্ভুত একটা ভাইব্রেশন হয়, আর ভীষণ হাওয়াও থাকে, যেটা অন্যরকম লাগে। যাই হোক, তো ওখান থেকে টাওয়ার থেকে আমরা নিচে নেমে এলাম, কিন্তু ওই টাওয়ারের ভিতরেই পিক্সেল ব্লুম বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটার পর একটা কক্ষ, এবং সেখানে বিভিন্ন ধরনের এরকম অ্যানিমেশন চলছে। রুমগুলোতে একটা করে বসার জায়গা রয়েছে, ছোট ছোট, সেখানে বসে কিছুক্ষণ এগুলো দেখা বা শোনা যেতে পারে। এখানে যেমন শ্রীলঙ্কার ইতিহাস নিয়ে কিছু কথা বলা হচ্ছে, সেই সঙ্গে অ্যানিমেশন দেখানো হচ্ছে। আমি খুব এনজয় করেছি এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। সৌরভের যদিও খুব একটা ভালো লাগেনি, আর ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে তো এখানটা খুব ভালো লাগবে তাদের। তারপরে ওই ওই বললাম না, একটার পর একটা কক্ষ, এবং এক একটা কক্ষে এক এক রকম জিনিস রয়েছে। এখানে যেমন খুব সুন্দর মিউজিক চলছে, আলো বদলাচ্ছে, আমি তাই একটু আনন্দও করে নিলাম। আর সৌরভ ভীষণ বোর হচ্ছিল। তো তারপর সেখান থেকে চলে গেলাম আবার এরকম একটা রুমে, সেখানেও এরকম প্রচুর অ্যানিমেশন রয়েছে। ওখানে যারা বাচ্চারা গিয়েছিল তারা সত্যি খুব এনজয় করছিল, আমিও খুব এনজয় করেছি, আমার বেশ ভালো লেগেছে। আর বাইরে ভীষণ গরম, আর এখানে খুব আরামে খানিকক্ষণ সময় কাটানো গেল। এই যে এক একটা খোপে পা দিচ্ছি আমি আর ওই বাচ্চাটি, আর এখানে এক একটা করে পশু লাফিয়ে উঠছে। এরপরে আরও একটা কক্ষ, সেখানেও কিছু সারপ্রাইজ। তারপর আলটিমেটলি ওখান থেকে আমরা বেরোলাম, এবং বেরোনোর পরেও এখনও আমরা ওই টাওয়ারের ভিতরেই আছি। এখানে একটা ছোট সুভেনিয়ার শপ মতো এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ছোট ছোট দোকান রয়েছে, এবং সেখানে ওখানের শ্রীলঙ্কার যে বৈশিষ্ট্য, ওখানকার হ্যান্ডিক্রাফটস এসব রয়েছে। লোটাস টাওয়ারের মিনিয়েচার রয়েছে, টি শার্ট রয়েছে, ম্যাগনেটস রয়েছে। তারপরে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় খুব ভালো জেমস্টোন পাওয়া যায়, সেইটা শ্রীলঙ্কায় গিয়ে থেকে দেখছি। তো বিভিন্ন জায়গায় মানে টুকটুকে ড্রাইভাররাও বলছে যে কোনো জেমস্টোনের দোকানে যাবেন কিনা, কিনবেন কিনা। এমনিও যারা গাইড রয়েছে ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু খুব ইনসিস্ট করছে। এবং বিভিন্ন জায়গায় যখন কোনো সুভেনিয়ার শপেও যাচ্ছি, সেখানেও গিয়ে দেখছি যে ওরকম মডেল রাখা রয়েছে, যে গোটা শ্রীলঙ্কার কোথায় কোথায় থেকে কী কী জেমস্টোন পাওয়া যায়। যে কোনো সোনার দোকানেই কিন্তু এই জেমস্টোনগুলো ওখানে পাওয়া যায়, এবং খুব অথেন্টিক নাকি ওখানকার জেমস্টোন, সেটাই দেখলাম। আর এই যে আমরা এতক্ষণে আবার উল্টো দিক দিয়ে বেরিয়েছি, এবং বেরিয়ে সামনে একটা লেক, এটাও একটা টুরিস্ট স্পটই বলা যায়। এই লেকটার নাম হচ্ছে বীরা লেক। আর এই লেকটাতে আলাদা করেও আসা যায় অন্য দিক দিয়ে, তবে আমরা যেহেতু এদিক থেকেই দেখতে পেলাম, তাই ওখানেই দেখা হয়ে গেল। এরপর আমরা যেখানে গেলাম, এটা হচ্ছে গঙ্গা রামাইয়া টেম্পল। তো বলছি টেম্পল, কিন্তু আমিও এখানে এসে প্রথমে ভেবেছিলাম টেম্পেলই, যেমন হয়, ওরা তো শ্রীলঙ্কায় যেহেতু ম্যাক্সিমাম সবাই প্রায় বুদ্ধিস্ট, তো সেখানকারই একটা বুদ্ধ মন্দির হিসেবেই আমি এখানে এলাম। এবং আসার পরে যেমন মন্দিরে জুতো আগে রেখে দিতে হয়, সেরকমভাবেই শুরু হলো। তারপর দেখুন এই যে চারিদিকে এই যে কত স্ট্যাচু, কত স্কাল্পচার, এইটা তো আমার পরে মনে হয়েছে যে মন্দিরের ভিতরে আর জায়গা নেই বলে তাই বাইরে এসব মূর্তি বের করে রাখা হয়েছে। আসলে এরকম মন্দির না জীবনে প্রথম দেখলাম।
যেটা গিয়ে আমার মন্দির কম মিউজিয়াম বেশি মনে হয়েছে। আপনারাও বুঝতে পারবেন আমি যথাসম্ভব ভিতরে ভিডিও করেছি। আমি এমন কোনো মন্দির দেখিনি যেখানে এত মূর্তি ঠাসাঠাসি করে, বাইরে তো ওইভাবে রয়েছে ফাঁকা ফাঁকা ভাবে, ভিতরে এত রকমের বুদ্ধ মূর্তি। এবং মূর্তি তো ছাড়ুন, এত মেটেরিয়াল, এত বিভিন্ন ধরনের জিনিস, এত ঘড়ি, এত ক্যামেরা, এত ফুলদানি, এত রকমের হাতির দাঁতের তৈরি জিনিস, আরো কত কি সে বলে শেষই করা যাবে না। কি সুন্দর কাঠের প্যানেল করে অসাধারণ একটা কাজ দেখুন, আর মূর্তিগুলোও অসাধারণ। আর এই যে খুব সুন্দর একটা মার্বেলের সিঁড়ি দিয়ে পেরিয়ে এলাম, গণেশের মূর্তি রয়েছে এখানে, আরও সাউথ ইন্ডিয়ান একটা দেবতা রয়েছে। তারপরে দেখুন এটা মুরুগান, আমাদের যেমন কার্তিক তেমনি সাউথ ইন্ডিয়ায় কিন্তু পূজিত হন মুরুগান, ময়ূরের ওপর বসে, সেই মূর্তিও রয়েছে। আরও গণেশ রয়েছে। তারপর এই দেখুন এই দুর্দান্ত দরজাটা, কাঠের কাজ করা, আমি তো মোহিত হয়ে গেছি এই দরজাটা দেখে। অসাধারণ কারুকাজ, অসাধারণ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই জায়গাটাকে আমার হয় মিউজিয়াম বা অ্যান্টিক শপ ছাড়া আর কিছু মনে হয়নি। মন্দিরের কথা আর মাথায় ছিল না, ভেতরে ঢোকার পর শুধু বিভিন্ন রকম জিনিস। দুটো ব্লেডওয়ালা পাখা দেখুন উপরে দেখা গেল। আর এই যে দরজাটা থেকেই এখনো বেরোতে পারছি না, দরজাটা এত সুন্দর। তারপর ভিতরে এরকম শোকেসের মতো রয়েছে, আর এই যে অরিজিনাল হাতির দাঁত, তার আবার একটা অসাধারণ সুন্দর কাঠের একটা পায়া। তো এই শুরু হলো এই যে বিভিন্ন ধরনের কাঁচের শোকেস, তার মাথায় অজস্র মূর্তি, বেশিরভাগই বুদ্ধ মূর্তি, তাছাড়াও অন্যান্য দেবতাদের মূর্তি। এই যে ভেতরে দেখুন, ভেতরেও প্রচুর মূর্তি। এখন বেশ কিছু মিনিট ধরে শুধু দেখতেই থাকবেন যে কত রকমের মূর্তি, ফুলদানি, কাঠের টেবিল, এই যে একটা লকারও রয়েছে। তারপরে এই যে আরো মূর্তি, এখানে অজস্র বুদ্ধ মূর্তি, এত বুদ্ধ মূর্তি তো আমি কোথাও দেখিনি। তারপরে এই ভেতরের চত্বর এবং চারিদিকে প্রচুর কক্ষ দেখা যাচ্ছে। তো সেই সমস্ত কক্ষগুলোতেও এক একটা কক্ষে ঢুকে এরকম প্রচুর জিনিস একসাথে রাখা রয়েছে, প্রচুর মূর্তি রয়েছে, এছাড়াও আরও প্রচুর জিনিস রয়েছে। অরিজিনাল হাতির দাঁত খুব কাছ থেকে খুব সুন্দরভাবে দেখলাম, এবং এত কাছ থেকে কোনো শোকেসে রাখা নেই, বাইরে থেকে এরকমভাবে সাধারণত দেখা যায় না। দেখুন এখানে একটা কুমিরের একটা দেহটাকে সংরক্ষণ করে রাখা রয়েছে। তারপর এই যে বলছিলাম না ঘড়ির কথা, দেখুন কোনো মন্দিরে গিয়ে কখনো এরকম যে ঘড়ি দেখতে পাওয়া যাবে সেটা কি কখনো ভেবেছি, ক্যামেরা দেখতে পাওয়া যাবে? আচ্ছা বলুন তো, এটাকে মিউজিয়াম বা অ্যান্টিক শপ ছাড়া আর কি ভাবা যেতে পারে? এই যে কত যে হাতির দাঁত এখানে রয়েছে, কেটে রাখা রয়েছে, সে বিশাল বড় বড় দাঁত, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না যে হাতির এত বড়ও দাঁত থাকে। প্রচুর সুন্দর পোর্সেলিনের প্লেট, তারপরে ফ্লাওয়ার ভাস, তারপরে বিভিন্ন সুন্দর আরও ধাতব আর্ট মেটেরিয়াল, বিভিন্ন ধরনের জিনিস। এই যে বললাম, বলে আমি শেষ করতে পারবো না। পটারি রয়েছে, তারপরে আরও বিভিন্ন বাড়িতে ব্যবহার্য জিনিস। তারপরে এই যে হাতিটা যে একটা ভাস্কর্য, সেটা কিন্তু বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে যে কোনো সময় এটি সুর তুলে ডেকে উঠবে। গায়ের লোমগুলো পর্যন্ত খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এত অপূর্ব ভাস্কর্য আমি তো দেখিনি আগে, আর এত জীবন্ত, প্রাণবন্ত। কত বড় ভাস দেখুন, আমার সমান লম্বা। আরও কত যে জিনিস রয়েছে আমি জানি না, সবটা তো আমি ভিডিও করতে পারিনি। আরও অনেক কিছু রয়েছে, সব হয়তো আমি নিজেও দেখেও উঠতে পারিনি। এই যে এমন সুন্দর হাতির দাঁতের কাজ করা জিনিস না, চোখ ধাঁধানো সব জিনিসপত্র। একটা গ্র্যান্ডফাদার্স ক্লকও রয়েছে। আর ব্যাস, তো এইসবই দেখালাম যেটা গঙ্গারামাইয়া টেম্পলে। এরপর আমরা পিটা মার্কেট বলে একটি বাজারে এলাম। শুনেছিলাম এটা নাকি আমাদের এখানকার বড় বাজার বা ধর্মতলার মতো। তো যাই হোক, আমার এই জায়গাটা একদম ভালো লাগেনি।
আমি আর বেশি ভিতর অবধি আমরা যাইনি, আমার ভালোই লাগছিল না জায়গাটা। খুব চিপ জিনিসপত্রই রয়েছে এখানে। সত্যি কথা বলতে এখান থেকে কারোর জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার মতো বা নিজেদের জন্যও কিছু সুভেনিয়ার নেওয়ার মতো কিছু ছিল না। তো আমার এখানকার ভাইবটাও খুব একটা ভালো লাগছিল না, আমি হয়তো সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। তাই ওখানে আমরা বেশি সময় নষ্ট না করে আবার টুকটুক ধরে চলে আসি এখানে একটা বিশেষ জায়গায়, যেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ক্র্যাব। এইটা হচ্ছে শ্রীলঙ্কান বিখ্যাত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা তার রেস্টুরেন্ট। তো সৌরভ যেহেতু ভীষণভাবে ক্রিকেট ভক্ত, তাই ওর খুব ইচ্ছে ছিল এখানে যাওয়ার, তাই আমরা এখানে এলাম। আর সত্যি ওখানে গিয়ে ভালো লাগলো, কারণ ওর যে পরিবেশটা, সাজসজ্জা, এটা একদম অন্যরকম। এরকম ধরনের রেস্টুরেন্টে আগে কখনো যাইনি। এটা বেশ অন্যরকম, এখানকার ব্যাপার-স্যাপার অন্যরকম। এই যে দেখুন, দি কনস্টিটিউশন বলে একটা বোর্ড আমাদের দেওয়া হয়েছে প্রথমে, যেখানে ওই হোটেলের কিছু নিয়ম কানুন আছে, খেতে গেলেও সেটা জানতে হলো। তারপর কি সুন্দরভাবে ন্যাপকিনটাকে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে অনেক ছবি রয়েছে, তো বেশ সুন্দর। ওখানে আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করে তারপর এই যে চত্বরটা, এই রেস্টুরেন্টের চারিদিকে আরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে একটা সুভেনিয়ার শপও রয়েছে। একটু কস্টলি, কিন্তু এখানটা বেশ ভালো লাগলো জায়গাটা। এমন না যে যেখানে কস্টলি জিনিস পাওয়া যায় সেটাই ভালো, সেটা না। আমি ওই পিটা মার্কেটে খুব এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে অনেক কিছু কিনতে পারবো, দামটা হয়তো কম হবে, কিন্তু সত্যি কথা বলতে ওই জায়গাটা একদম ভালো লাগছিল না। যাই হোক, তো এখানে এসে দেখলাম যে শ্রীলঙ্কান বাটিক এর জামা। আমাদের এখানেও যেমন মলমল কাপড়ের ওপর, সুতির ওপর যেমন ক্র্যাক বাটিক হয়, সেরকম ধরনের জামা। আর এই যে এখানে সব ছাপা ছোপা জামা, যেরকম সমুদ্রের ধারে যেরকম ধরনের জামা কাপড় বেশি চলে, সেই সব। আর যে জেমস্টোনের কথা বলছিলাম না, এই যে এখানে এরকম মডেল রয়েছে, বাঁধানো ফ্রেম, যার মধ্যে শ্রীলঙ্কার কোথায় কোথায় থেকে কি কি জেমস্টোন পাওয়া যায় সেটা রয়েছে। তো যাই হোক, এই দোকান থেকেই আমরা দুটো চা কিনলাম স্মৃতি হিসেবে। ওখানকার ডিলমা চা, শ্রীলঙ্কা গেলে ডিলমা চা কিনতে পারেন, শুনেছি খুব বিখ্যাত। সেটা শুনেই আমরা ভেবে রেখেছিলাম যে ডিলমা চা কিনবো, তো সেই দুটো চা কিনলাম। তারপর ফেরার পথে এই যে গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম যে লোটাস টাওয়ারের ওই যে উপরের ফুলের অংশটা, সেটার রং পরিবর্তন হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। অর্থাৎ রাত্রেবেলায় যদি কেউ লোটাস টাওয়ারের কাছে যান, তার কিন্তু একটা ভালো লাগবে। তারপর আমরা চলে এলাম এয়ারপোর্টের কাছে একটা হোটেলটার নাম হচ্ছে গুডউড এয়ারপোর্ট হোটেল। হোটেলটা একদম এয়ারপোর্ট থেকে খুব কাছে, এবং আমরা যেদিন কলম্বো গিয়েছিলাম আসলে সিটি ট্যুরটা করতে, সেই দিনের পরের দিন ভোরবেলাতেই আসলে আমাদের ওখান থেকে ফিরে আসার ছিল, তাই আমরা এয়ারপোর্টের কাছাকাছি হোটেলটা নিয়েছিলাম। অ্যাকোমোডেশন বেশ ভালোই। আর সব থেকে যেটা সুবিধার দিক, সেটা হচ্ছে এই হোটেল থেকে যেহেতু এয়ারপোর্টটা কাছে, তাই এখান থেকে পিক আপ ড্রপ ফ্রি, ওদের নিজস্ব ভেহিকেল আছে, ওরা সেটা প্রোভাইড করে, এই সুবিধাটাও ছিল। তো এই যে একদম বড় রাস্তার উপরে, তারপরে লন, তারপরে একটা ব্যালকনি, তারপরে আমাদের রুম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কলম্বো সিটি ট্যুরের একটা ছোট্ট ঝলক, যেটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। এরপর বেন্টোটা বিচ, তারপরে গল, এসব জায়গাগুলো আপনাদেরকে নতুন নতুন ব্লগে আবার দেখাবো। ইতিমধ্যে আপনারা আমাকে জানান যে আমাদের ব্লগ কি আপনাদের দেখতে ভালো লাগছে, বা নতুন কি আপনারা দেখতে চান, বা কিছু যদি সাজেশন থাকে সেটাও ভাগ করে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।